হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুহু লার্নিং প্ল্যাটফর্ম। আগামী ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আমি শুরু করতে চললাম পিওয়াইকিউ ভিত্তিক ডিটেলস অ্যানালাইসিসের ক্লাস। সঙ্গে এই এক্সামগুলিকে ক্র্যাক করার জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্টের আয়োজন করব। আজকে পিওয়াইকিউ এর সাবজেক্ট ভিত্তিক ক্লাসের মূলত আমরা ফোকাস করব ফিজিক্যাল সায়েন্সের উপরে। এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক পিওয়াইকিউ ক্লাস আসবে এবং প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদাভাবে মক টেস্টের আয়োজন আমরা করব। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আমাদের প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। উত্তর কী হবে স্যার? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। ওকে, এরপর আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করব। বায়ুমণ্ডলকে প্রধানত 6টি ভাগে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। প্রত্যেকটা স্তর সম্পর্কে কিছু ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানগুলো থেকেও কিন্তু পরবর্তীতে কোশ্চেন হতে পারে। তাই এই ইনফরমেশানগুলো একবার করে আমরা রিড করে দিচ্ছি। ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 16 কিলোমিটার পর্যন্ত। ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্রম হ্রাসমান স্তর, কারণ এই স্তরের প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়, যেটাকে আমরা বলে থাকি নর্মাল ল্যাপস রেট। এবং ট্রপোস্ফিয়ারকেই বলা হয় ক্ষুব্ধমণ্ডল। যাবতীয় বায়ুমণ্ডলীয় যে দুর্ঘটনা, ঝড়, বৃষ্টি, তুফান এই স্তরেই ঘটে থাকে বলে একে আমরা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি। এরপরে আছে স্যার আমাদের ট্রপোপজ। ট্রপোপজ কি? ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে স্থির উষ্ণতার অঞ্চল তাকে আমরা বলবো ট্রপোপজ। এর উষ্ণতা -56 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় স্তরবিন্যাস, সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার 12 থেকে 45 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। এই শান্তমণ্ডল বলার কারণ কি? স্ট্র্যাটোস্ফিয়ারে বাতাসের পরিমাণ কম, এই স্তরে ধূলিকণা জলীয়বাষ্প না থাকায় মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না, তাই এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেনগুলি চলাচল করে। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান, স্ট্র্যাটোস্ফিয়ারেই ওজোন গ্যাস অবস্থিত। মানে ওজোন স্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই অবস্থিত। এরপরে আমরা দেখব স্ট্র্যাটোপজ কি। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় স্থির উষ্ণতার অঞ্চলকে বলা হয় স্ট্র্যাটোপজ। এর উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা চলে গেলাম তৃতীয় স্তর, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের যে বিস্তার সেটা হলো 45 থেকে 85 কিলোমিটার। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? এটা হলো মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর। মেসোপজ কাকে বলা হয়? মেসোপজ কাকে বলা হয়? মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় স্থির উষ্ণতার অঞ্চলকে বলা হয় মেসোপজ। এর উষ্ণতা -92 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা চলে গেলাম চতুর্থ স্তর, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের বিস্তার 85 থেকে 500 কিমি। এটি উষ্ণতম স্তর, কারণ আয়নের উপস্থিতি ও মহাজাগতিক রশ্মির প্রভাবে এখানে উষ্ণতা প্রায় 1750 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এরপর আমরা চলে গেলাম আরও কিছু ইনফরমেশান। থার্মোস্ফিয়ারে আয়ন ও মেরুজ্যোতি দেখা যায়। এই স্তরের মধ্যেই আয়নোস্ফিয়ার অবস্থিত। বায়ুমণ্ডলে থার্মোস্ফিয়ারে বায়ুমণ্ডল নেই বলে এই স্তরে আকাশকে কালো দেখায়। কোন স্তরে আকাশকে কালো দেখায় স্যার? থার্মোস্ফিয়ারে। বেতার তরঙ্গ, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান। বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে? সেটা হলো স্যার আয়নোস্ফিয়ার। থার্মোপজ কাকে বলা হয়? থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় স্থির উষ্ণতার যে অঞ্চল তাকে আমরা বলবো থার্মোপজ। এর উষ্ণতা 1250 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা চলে যাব এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এর বিস্তার 500 থেকে 750 কিমি। এক্সোস্ফিয়ারের উষ্ণতা কত? এক্সোস্ফিয়ারের উষ্ণতা 1200 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশনগুলি কোন স্তরে স্থাপন করা হয়? এটা কিন্তু এই এক্সোস্ফিয়ারেই স্থাপন করা হয়। কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশনগুলি এক্সোস্ফিয়ারে স্থাপন করা হয়। মহাকাশ স্টেশনগুলি তবে থার্মোস্ফিয়ারেও থাকতে পারে। এরপর আমরা চলে গেলাম ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার এর যে বিস্তার সেটা হলো 750 থেকে 1600 কিমি। এর সঠিক উষ্ণতা এখনও জানা যায়নি। ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যে ভ্যান এলেন বিকিরণ বলয় দেখা যায়। এই ভ্যান এলেন বিকিরণ বলয় কী স্যার? এই ম্যাগনেটোস্ফিয়ারে মানে এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণুগুলি মহাজাগতিক রশ্মির দ্বারা আয়নিত হয়ে বলয় আকারে অবস্থান করে। বিজ্ঞানী জেমস ভ্যান এলেন এটি আবিষ্কার করেন বলে একে ভ্যান এলেন বিকিরণ বলয় বলা হয়। এরপর আমরা আলোচনা করে নেব আরেকটা কোশ্চেন নিয়ে, উষ্ণতা কোন কোন স্তরে হ্রাস পায়। ওকে,
ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস পায়। প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। আর স্যার উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে কোন কোন স্তরে? বাকি স্তরগুলোতে উষ্ণতা বৃদ্ধি পায় কোন কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায়, আর এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যেও উষ্ণতা বৃদ্ধি পায়। কেমন? এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যেও উষ্ণতা বৃদ্ধি পায়। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 2। কী বলা হয়েছে? কোনটির ক্ষেত্রে তরল থেকে কঠিন হলে আয়তন বৃদ্ধি পায় না? বরফ, অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি, বিসমাথ। উত্তর কী হবে স্যার? উত্তর হবে অ্যালুমিনিয়াম। বাকিগুলোর ক্ষেত্রে তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়। এবার কোন কোন এরকম পদার্থ আছে যারা তরল থেকে কঠিন হলে আয়তনে বৃদ্ধি পায়? বরফ, অ্যান্টিমনি, বিসমাথ, ঢালাই লোহা ও পিতল। এই কয়েকটি ইনফরমেশান আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? নিচের কোনটি অনিয়তকার নয়? অনিয়তকার নয় অর্থাৎ কোনটা নিয়তকার? চক, সাধারণ লবণ, পিচ, কাঠ। সবাই জানে কোনটা নিয়তকার পদার্থ, সেটা কী হয় স্যার? সাধারণ লবণ হলো নিয়তকার। চক, পিচ, কাঠ এগুলো কিন্তু অনিয়তকার পদার্থ, অর্থাৎ এগুলো ক্রিস্টালাইন নয়। এই হলো আমাদের ক্রিস্টালাইন পদার্থের একটা পিকচার। চক যেটা, সেটা ক্রিস্টালাইন হলেও সেটা কিন্তু আদর্শ ক্রিস্টালাইন নয়। চকের ক্ষেত্রে দেখা যায় এর অ্যামরফোরাস এবং ক্রিস্টালাইন দুটো গঠনই বর্তমান, তাই চককে আমরা আদর্শ ক্রিস্টালাইন বলতে পারি না। চক ক্যান এক্সিস্ট ইন বোথ অ্যামরফোরাস অ্যান্ড ক্রিস্টালাইন ফর্মস। ওকে, তাই উত্তর সাধারণ লবণ হয়েছে। এবার এই ক্রিস্টালাইন স্ট্রাকচার সম্পর্কে কয়েকটা ইনফরমেশান দেওয়া আছে। দেখো, এই যে ক্রিস্টালাইন স্ট্রাকচার, তাদের এরেঞ্জটা কী হবে? রেগুলার, রেপিটেটিভ, 3 ডাইমেনশনাল প্যাটার্ন। এক্সাম্পল যদি আমরা বলি, ক্রিস্টালাইন স্ট্রাকচারের মধ্যে সল্ট, ডায়মন্ড, কোয়ার্চ। ওকে, আর যেটা অ্যামরফোরাস, তার স্ট্রাকচারের মধ্যে কি থাকবে? ডিসঅর্ডার থাকবে, ইররেগুলার থাকবে, র্যান্ডম প্যাটার্ন একটা লক্ষ্য করা যাবে, রিপিটেটিং ইউনিট সেল দেখা যাবে না। এর উদাহরণ কি হতে পারে? যেমন গ্লাস, রবার, প্লাস্টিক, পলিমার, ওয়াক্স ইত্যাদি। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কী আছে? দেখো, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? বক্সাইট, ফেলসপার, ডলোমাইট, গিপসাইট। কোনটা অ্যালুমিনিয়ামের আকরিক নয়? উত্তর কী হবে স্যার? অ্যালুমিনিয়ামের আকরিক নয় হলো ডলোমাইট। কমন, বাকি 3টাই অ্যালুমিনিয়ামের আকরিক। এবার আমাদের ধাতু ও আকরিক সম্পর্কিত ইনফরমেশানগুলো আছে। দেখো, সোডিয়ামের আকরিক কী হয়? চিলি, সল্টপিটার, বোরাক্স। ক্যালসিয়ামের আকরিক কী হয়? ডলোমাইট, যেটা আমরা কোশ্চেনের মধ্যে পড়েছিলাম। ডলোমাইট কার আকরিক? ক্যালসিয়ামের আকরিক। এছাড়া ম্যাগনেসিয়ামের আকরিকও কিন্তু ডলোমাইট। এরপরে ক্যালসিয়ামের আরও কিছু আকরিক আছে, জিপসাম ও ফেলসপার। ম্যাগনেসিয়ামের আকরিক ডলোমাইট ও ম্যাগনেসাইট। পটাশিয়ামের আকরিক কী স্যার? পটাশিয়ামের আকরিক নাইটার, কার্নালাইট। মার্কারির আকরিক খুব ইম্পর্টেন্ট, অনেকবার বহু পরীক্ষায় এসেছে, সিনাবার, AgS। টিনের আকরিক ক্যাসেটেরাইট, এটাও ইম্পর্টেন্ট। আয়রনের আকরিক সবাই জানে। আয়রনের আকরিক কি? হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডেরাইট ও আয়রন পাইরাইটিস। এরপরে কপারের আকরিক কী হয়? কিউপ্রাইট, কপার গ্লান্স ও কপার পাইরাইটিস। এরপরে ইউরেনিয়ামের আকরিক কী আছে? পিচ ব্ল্যান্ডস। ইউরেনিয়ামের আকরিক পিচ ব্ল্যান্ডস। লেডের আকরিক খুব ইম্পর্টেন্ট, গ্যালেনা। কমন। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বর্ণালী, প্রতিসরাঙ্ক। মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? সেটা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এইবার আমরা আলোর রে অপটিক্সের ক্ষেত্রে বিভিন্ন যে ঘটনাবলী আছে, প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিক্ষেপণ, বিচ্ছুরণ, এর কয়েকটা বাস্তবিক উদাহরণের কথা আলোচনা করব। কমন। প্রথমত প্রতিফলন আমরা কথায় বাস্তবে দেখতে পাই। সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। প্রতিসরণের উদাহরণ কী হয় স্যার? প্রতিসরণের উদাহরণ হয় নক্ষত্রের ঝিকিমিকি, গভীরতার পরিবর্তন। অর্থাৎ আমরা কোনো বালতির মধ্যে যদি জল ভরে রাখি তাহলে মনে হয় বালতির তলাটা উপরে উঠে এসেছে, এটাকে বলা হয় গভীরতার পরিবর্তন বা আপাত গভীরতা। এছাড়াও সোজা দণ্ডকে জলের মধ্যে বাঁকা দেখানো, এগুলো সবই প্রতিসরণের উদাহরণ।
প্রতিসরণের ক্ষেত্রে আরেকটা ঘটনা আমাদের মনে রাখতে হবে, প্রতিসরণের ফলে আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয়, আলোর তরঙ্গদৈর্ঘ্য ও গতিবেগ পরিবর্তন হলেও আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। এরপর আমরা দেখব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের বাস্তবিক উদাহরণ কী হয়? মরীচিকা, অপটিক্যাল ফাইবার ও হীরের উজ্জ্বল দেখানো। কমন। এরপরে বিচ্ছুরণ। বিচ্ছুরণ আমরা কোথায় দেখতে পাই? বিচ্ছুরণ, ডিসপারশন অফ লাইট আমরা দেখতে পাই রামধনু, রেইনবোর মধ্যে, যদিও এর মধ্যে রিফ্রাকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে যুক্ত থাকে। এরপরে আমরা দেখব বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইট। বিক্ষেপণ, বিক্ষেপণের বাস্তবিক উদাহরণ কী হয়? আকাশকে নীল দেখায়, সমুদ্রের জল নীল দেখায়, উষা ও গোধূলি, এগুলো হলো বিক্ষেপণের উদাহরণ। উষা ও গোধূলির সঙ্গে কিন্তু আলোর প্রতিফলনের ঘটনাও জড়িত। কমন। এরপরে আমরা দেখব ব্যতিচার। ব্যতিচারের উদাহরণ কী হয়? ইন্টারফারেন্স অফ লাইট, সেটা হয় সোপ বাবল। সাবানের যে বুদবুদ সেটা বিভিন্ন কালারের দেখে মনে হয়, সেটার কারণ হচ্ছে আলোর ব্যতিচার। এছাড়া হোলোগ্রাম। এবং আরও আছে কালার অফ ওয়েল ড্রপ ইন ওয়াটার, অর্থাৎ তৈলবিন্দুর যে কালার, হ্যাঁ, এবং কালার অফ বাটারফ্লাই উইংস, প্রজাপতির ডানার যে কালার, সেটাও ব্যতিচারের উদাহরণ। এখানে একটা হোলোগ্রামের পিকচার দেওয়া আছে। এই হলো আমাদের হোলোগ্রাম, যেটা 3D লাইটের মাধ্যমে একটা পিকচার তৈরি করা হয়। এরপরে আমরা দেখব অপবর্তন। অপবর্তনের বাস্তবিক উদাহরণ কি হয়? সিডি এর যে কালার, সেটা অপবর্তনের উদাহরণ। সোলার গ্লোরি, অর্থাৎ সূর্যগ্রহণের সময় সূর্যের চারিদিকে যে একটা রঙের আভা দেখা যায়, এটাকে বলা হয় সোলার গ্লোরি, এটা অপবর্তনের উদাহরণ। এছাড়া সমবর্তনকে আমরা কোথায় দেখতে পাই? সানগ্লাসের মধ্যে সমবর্তন, পোলারাইজেশনকে ব্যবহার করা হয়। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? হার্জ কিসের একক? শক্তি, ঘনত্ব, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক। উত্তর কী হবে স্যার? উত্তর হবে কম্পাঙ্কের একক হলো হার্জ। এরপরে আমরা বিভিন্ন ভৌতরাশি ও তার এসআই ইউনিট নিয়ে আলোচনা করব। ঘনত্বের এসআই ইউনিট কী হয়? কেজি পার মিটার কিউব। কার্যশক্তি এর এসআই ইউনিট কী হয়? জুল। বল ও ওজনের এসআই ইউনিট কী হয়? নিউটন। ভরের এসআই ইউনিট কেজি। ক্ষমতার এসআই ইউনিট ওয়াট। কম্পাঙ্কের এসআই ইউনিট হার্জ। চৌম্বক ক্ষেত্রের এসআই ইউনিট টেসলা। এরপরে তড়িতাধানের এসআই ইউনিট কুলম। তড়িৎ প্রবাহ এম্পিয়ার। বিভব প্রভেদ ভোল্ট। রোধ ও হোম। তড়িৎ ক্ষেত্র নিউটন পার কুলম। তরঙ্গদৈর্ঘ্য মিটার। তেজস্ক্রিয়তা বেকারেল, খুব ইম্পর্টেন্ট, তেজস্ক্রিয়তা এসআই একক বেকারেল। তাপ ও তাপমাত্রা। তাপের এসআই একক জুল। তাপমাত্রার এসআই একক কেলভিন। এরপর চলে গেলাম কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে? নিচের কোনটি পচা মাছের গন্ধযুক্ত? অ্যাসিটিলিন, ওজোন, ক্লোরিন, ফসফিন। উত্তর কী হবে স্যার? উত্তর হবে ফসফিন। পচা মাছের গন্ধযুক্ত কী হয়? ফসফিন। এরপরে আমরা এরকম গন্ধযুক্ত কয়েকটা পদার্থ নিয়ে আলোচনা করব। যেমন পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড। অ্যাসিটিলিনের গন্ধ হয় মিষ্টি গন্ধ। ওজোনের গন্ধ হয় আষ্টে গন্ধ। অ্যামোনিয়ার তীব্র ঝাঁঝালো। ক্লোরিনও ঝাঁঝালো। আর সাদা ফসফরাসের গন্ধ রসুনের মতো। ওকে। এরপরে কোশ্চেন নম্বর 10। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? আচ্ছা, এটা নাম্বারিংটা মিস্টেক আছে, এটা 8 হতো, 10 হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা 10 বলেই চলছি। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, মিউটারিক অ্যাসিড। উত্তর কী হবে স্যার? উত্তর হবে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? সবাই জানে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ের হুলে কী থাকে? ফর্মিক অ্যাসিড। এরপরে আমরা এই জৈব অ্যাসিডগুলোর সম্পর্কে কিছু আলোচনা করব। কমন। দেখো, লেবুতে কী থাকে? সাইট্রিক অ্যাসিড। আপেলে কী থাকে? ম্যালিক অ্যাসিড। তেঁতুলে কী থাকে? টার্টারিক অ্যাসিড। টমেটোতে কী থাকে? অক্সালিক অ্যাসিড। ভিনিগারে কী থাকে? অ্যাসিটিক অ্যাসিড। মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয়? HCl-কে মিউরেটিক অ্যাসিড বলা হয়। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না কোনোটি না? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এটা হয় স্যার তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। কমন। এরপরে আমরা এই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম শ্রেণীর লিভার, আলম্ব বিন্দু কোথায় থাকে? মাঝখানে। এটা আলম্ব বিন্দু হবে। আলম্ব বিন্দু কোথায় থাকে? মাঝখানে। যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা বেশি, 1-এর কম, 1-এর সমান হতে পারে। উদাহরণগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেমন নলকূপের হাতল, বেলচা, পেরেক তোলার যন্ত্র, কাঁচি, সারাশি, সাধারণ তুলা যন্ত্র, ঢেঁকি।
ইত্যাদি হলো প্রথম শ্রেণীর লেবার। এরপরে দ্বিতীয় শ্রেণীর লেবার, আলম্ব বিন্দু থাকে প্রান্তে, যান্ত্রিক সুবিধা একের বেশি। উদাহরণ কি স্যার? জাতি, ছিপি তোলার চাবি ও নৌকার দ্বার। এইগুলো গেল আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপরে আমরা আলোচনা করছি তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার কি? আলম্ববিন্দু প্রান্তে থাকে, যান্ত্রিক সুবিধা একের কম, মানুষের হাত, মাছ ধরার ছিপ, চিমটা, মুখের চেয়াল, ক্রেন, এগুলো হলো তৃতীয় শ্রেণীর লিভার। এরপর আমরা চলে গেলাম নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী? নিউটন, নিলস বোর, রাদারফোর্ড, আইনস্টাইন। উত্তর কী হবে স্যার? উত্তর হবে নিলস বোর। কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন নিলস বোর। এরপর আমরা আলোচনা করব পরমাণুর গঠন নিয়ে। পরমাণুর গঠন নিয়ে আলোচনা করলেই আমাদের সর্বপ্রথম আলোচনা করতে হয় ডাল্টনের পরমাণুবাদকে নিয়ে, যেটি প্রকাশ পায় 1808 সালে। ডাল্টনের মতে পদার্থের ক্ষুদ্রতম কণিকাই ছিল পরমাণু, কিন্তু পরবর্তীকালে এটি ভুল বলে প্রমাণিত হয়। ওকে, এরপরে আমরা আলোচনা করব জে থমসনের ওয়াটারমেলন মডেল নিয়ে, যেখানে তিনি বলেছিলেন ইলেকট্রনগুলো তরমুজের যে দানা, তরমুজের যে বীজ, তার মতো বিভিন্ন অবস্থানে ছড়িয়ে থাকে। ওকে, এই মডেলকে পাম্প ফ্লুডিং মডেলও বলা হয়। তিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পরমাণু মডেল, সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং পরীক্ষা দ্বারা প্রমাণ করেছিলেন পরমাণুর বেশিরভাগ স্থান হচ্ছে ফাঁকা এবং পরমাণুর খুব অল্প একটা স্থানে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। তিনি এর নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। ওকে, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো তথ্য আমরা কী পড়ে নেব। একটা হলো পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা এবং পরমাণুর কেন্দ্রক ও ইলেকট্রন মহল তিনি আবিষ্কার করেছিলেন। কমন। এরপর আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল। তিনি স্থায়ী কক্ষপথের কথা উল্লেখ করেছিলেন এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটা ইকুয়েশন দিয়েছিলেন, mvr = nh/2π, যেখানে h হলো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। কমন। এবং তার দেওয়া পরমাণু মডেলে তার যে স্থায়ী কক্ষপথগুলো, সেগুলো n1, n2, n3, k, l, m এইভাবে চিহ্নিত আমরা করতে পেরেছিলাম। এরপর আমরা চলে যাব আরও কিছু ইনফরমেশন। প্রোটন আবিষ্কার করেছিলেন গোল্ডস্টাইন অথবা রাদারফোর্ড। গোল্ডস্টাইন আবিষ্কার করেছিলেন এবং নামকরণ করেছিলেন রাদারফোর্ড। এরপরে দেখব নিউট্রনের আবিষ্কার, এটা করেছিলেন বিজ্ঞানী স্যাডউইক। ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করেছিলেন মিলিকান, এর দ্বারা তিনি ইলেকট্রনের চার্জ আবিষ্কার করেন। তারপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? পিতল কোন কোন ধাতু দিয়ে তৈরি? টিন, লেড, তামা, নিকেল, তামা দস্তা, কোনোটি না। উত্তর কী হবে স্যার? উত্তর হবে তামা ও দস্তা। পিতল তামা ও দস্তা দিয়ে তৈরি। এরপরে বিভিন্ন সংকর ধাতু এবং তার উপাদান নিয়ে আলোচনা করছি। পিতল কপার ও জিঙ্ক বা তামা ও দস্তা দিয়ে তৈরি। ব্রোঞ্জ কপার ও টিন দিয়ে তৈরি। জার্মান সিলভার কপার, জিঙ্ক, নিকেল দিয়ে তৈরি। গান মেটাল কপার, জিঙ্ক, টিন ও লেড দিয়ে তৈরি। টাইপ মেটাল টিন, লেড ও অ্যান্টিমনি দিয়ে তৈরি। নাইক্রোম নিকেল, ক্রোমিয়াম ও লোহা দিয়ে তৈরি। এরপরে ফিউজ তার টিন ও লেড দিয়ে তৈরি। ইনভার নিকেল, কার্বন ও লোহা দিয়ে তৈরি। ডুরালুমিন অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি। এই ডুরালুমিনকেই আমরা বিমানের কাঠামো তৈরিতে ব্যবহার করতে পারি। এরপরে চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 14। কী বলা হয়েছে? তাপমাত্রার এসআই একক কী? জুল, কেলভিন, ক্যালোরি, ডিগ্রি সেলসিয়াস। এখনই আমরা দেখেছিলাম তাপমাত্রার এসআই একক কী হবে স্যার? উত্তর হবে কেলভিন। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে বলা হয় বস্তুর ভর, ভার, অভিকর্ষজ ত্বরণ, না কোনোটি না। উত্তর কী হবে স্যার? উত্তর হবে বস্তুর ভার বা ওজন, অপশান 2। এই ভর আর ভার সম্পর্কে কয়েকটা ইনফরমেশান আমরা এবার আলোচনা করে নিব। ভার একটা ভেক্টর রাশি, যদি অভিকর্ষজ ত্বরণ 0 হয় তবে বস্তুর ওজন 0 হয়ে যায়। ভর হলো বস্তুর নিজস্ব ধর্ম, এটা একটা স্কেলার রাশি। বস্তুর ভর সব স্থানে ধ্রুবক বা একই থাকে। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 16। কী বলা হয়েছে? প্রমাণ চাপ ও উষ্ণতা 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হয়? 31.2 লিটার, 20 লিটার, 22.4 লিটার, 44 লিটার। উত্তর কী হবে স্যার? উত্তর হবে 22.4 লিটার। প্রমাণ চাপ ও উষ্ণতা অর্থাৎ এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে এই গ্যাস সংক্রান্ত যে থিওরিগুলো আমাদের একটু আলোচনা না করলেই হয় না, যেমন বয়েলস ল। এখান থেকে আমরা কি পাই? পি সমানুপাতি 1/v, যেখানে টি ও এন হলো কনস্ট্যান্ট।
চার্লস সূত্র অনুযায়ী আমরা কি পাই ভি সমানুপাতি টি, যেখানে পি হলো কনস্ট্যান্ট। আচ্ছা, এক্ষেত্রে পি বলতে কী বোঝায় স্যার? পি বলতে বোঝায় চাপ, এবং ভি বলতে কী বোঝায়? ভি বলতে বোঝায় হচ্ছে আয়তন, আর টি বলতে বোঝায় তাপমাত্রা, আর এন হলো গ্রাম অণু সংখ্যা। কমন। এবং অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী আমরা জানি ভি সমানুপাতি এন, যেখানে টি ও পি হলো কনস্ট্যান্ট। এগুলো আমরা ক্লাস 10-এ পড়ে থাকি। এরপর এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার এবং 1 মোল যে কোনো পদার্থের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক কণা বর্তমান থাকে। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 17। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উত্তর কী হবে স্যার? সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্রের আলম্ব বিন্দু থাকে মাঝখানে, তাই এটি হবে প্রথম শ্রেণীর লিভার। এরপরে কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? পটাশিয়াম এর রাসায়নিক সংকেত কি? PTKNAP। উত্তর কী হবে স্যার? পটাশিয়ামের রাসায়নিক সংকেত কী হয়? পটাশিয়ামের রাসায়নিক সংকেত হয় কে। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বর্ণ কি? বেগুনি, লাল, নীল, হলুদ। উত্তর কী হবে স্যার? উত্তর হবে অপশান এ, অপশান 1 বেগুনি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বর্ণ হয় বেগুনি। এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট দুটো জারক দ্রব্য, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO3 ও পটাশিয়াম ডাইক্রোমেট সম্পর্কে কিছু ইনফরমেশন দেখে নেব। দুটোই জারক দ্রব্য। জল পরিশোধনের কাজে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, এর বর্ণ তো আমরা দেখলাম বেগুনি। এবং পটাশিয়াম ডাইক্রোমেট এর বর্ণ কেমন হয়? কমলা ও লাল। এটা জারক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। এরপরে কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? নিচের কোনটি তরল ধাতু? সোডিয়াম, সোনা, পারদ, লোহা। তরল ধাতু কোনটা? সবাই জানে তরল ধাতু কোনটা? পারদ। এরপরে আমরা দেখব দুটো ইনফরমেশন। তরল ধাতু হলো পারদ এবং তরল অধাতু হলো ব্রোমিন। কোশ্চেন নম্বর 21। 21 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? দেখো 21 নম্বর কোশ্চেন, স্প্রিং তুলা দিয়ে পরিমাপ করা যায় বস্তুর কি? ভর, ভার, বল না আয়তন? স্প্রিং তুলা দিয়ে আমরা কি পরিমাপ করি? স্প্রিং তুলা দিয়ে আমরা বস্তুর ভার পরিমাপ করি, আর সাধারণ তুলাযন্ত্র দিয়ে আমরা বস্তুর ভর পরিমাপ করি। সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর ভর। এরপরে কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে কী বলা আছে? নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়, তার মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অপশান কি আছে? পেট্রোল, অপশান আছে পেট্রোল, চিনির দ্রবণ, গ্লিসারিন, লবণের দ্রবণ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? সেটা হয় লবণের দ্রবণ। বাকি তিনটেই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে। এরপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তড়িৎ বিশ্লেষ্য লবণের দ্রবণ। সাধারণত আয়নীয় যৌগগুলি যেমন অ্যাসিড, ক্ষার, লবণ এগুলো হয় তড়িৎ বিশ্লেষ্য। এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ সাধারণত যেগুলো সমযোজী যৌগ, যেমন চিনি, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল, ইউরিয়া, এগুলো হলো স্যার তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার সমযোজী যৌগ সম্পর্কে খুব ইম্পর্টেন্ট দুটো ইনফরমেশন, সেগুলো কি স্যার? সমযোজী যৌগ যা তড়িৎ পরিবহন করে সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। এরা সমযোজী তবুও তড়িৎ পরিবহন করতে পারে। এবং সমযোজী যৌগ যা জলে দ্রবীভূত হয়, চিনি, ইথানল, গ্লুকোজ ও হাইড্রোজেন ক্লোরাইড। কমন। কোশ্চেন নম্বর 23 কী বলা হয়েছে? কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলা হয়? বাষ্পায়ন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন, স্ফুটন। উত্তর কী হবে স্যার? উত্তর হবে ঊর্ধ্বপাতন। যদি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই ঘটনাকে আমরা কি বলে থাকি? ঊর্ধ্বপাতন। এরপরে আমরা আলোচনা করব পদার্থের এই অবস্থার পরিবর্তন নিয়ে। পদার্থের তিনটি অবস্থা আমরা জানি, সলিড, লিকুইড ও গ্যাস। যখন পদার্থ লিকুইড থেকে তরলে পরিণত হয় এটাকে আমরা বলে থাকি স্যার মেল্টিং। যদি পদার্থ লিকুইড থেকে গ্যাসে পরিণত হয় সেটাকে আমরা বলে থাকি স্যার বয়েলিং। যদি পদার্থ থেকে তাপ নিষ্কাশন করলে সেটি গ্যাস থেকে তরলে পরিণত হয় সেটাকে আমরা বলে থাকি কনডেনসেশন বা ঘনীভবন। যদি পদার্থ থেকে তাপ আরও নিষ্কাশন করলে তরল থেকে কঠিনে পরিণত হয় সেটাকে আমরা বলে থাকি ফ্রিজিং বা কঠিনীভবন। আর যদি দেখা যায় পদার্থকে
উত্তপ্ত করলে কঠিন পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হয়, সেই ঘটনাকে আমরা কি বলে থাকি স্যার? সেই ঘটনাকে আমরা বলে থাকি সাবলিমেশন অর্থাৎ ঊর্ধ্বপাতন। এই ঘটনাকে আমরা বলি সাবলিমেশন অর্থাৎ ঊর্ধ্বপাতন। এরপর আমি দেখছি সাবলিমেশন ঊর্ধ্বপাতন কোন কোন পদার্থের ক্ষেত্রে দেখা যায়। কপুর, নিশাদল, আয়োডিন, সূক্ষ্মবরফ, ন্যাপথালিন। ওকে, এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 24। কী বলা হয়েছে? নিচের কোনটি শক্তির একক নয়? আর্ক, জুল, ক্যালোরি, পাস্কাল। কোনটা শক্তির একক নয়? আমরা জানি যে পাস্কাল কিসের একক হয় স্যার? চাপের একক। বাকি তিনটেই কিন্তু শক্তির একক। কোশ্চেন নম্বর 25। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? সম অবতল লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স, উভয় অবতল লেন্স। উত্তর কী হবে স্যার? উত্তর হবে সিনেমা হলে প্রজেক্টর রূপে আমরা ব্যবহার করি উত্তল লেন্স। এরপরে আমরা লেন্সের ব্যবহারের একটা লিস্ট দেখব। উত্তল লেন্সের ব্যবহার। উত্তল লেন্সকে কোথায় কোথায় আমরা ব্যবহার করি? ক্যামেরাতে, প্রজেক্টরে, মাইক্রোস্কোপে, টেলিস্কোপে, বিব্রতক কাচরূপে, হাইপারমেট্রোপিয়া দীর্ঘদৃষ্টি ঠিক করতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। ওকে, এরপরে আমরা দেখব অবতল লেন্সের ব্যবহার। অবতল লেন্সকে আমরা মায়োপিয়া বা নিকট দৃষ্টি ঠিক করতে অবতল লেন্স ব্যবহার করা হয়। লেজার যন্ত্রপাতিতে এটি ব্যবহার করা হয়। সবাইকে জানাই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।